অবশ্যই ফুপিমা, তোমার এই গুপ্তচর তোমাকে সব খবর দেবে। শুভ্রার কথা শুনে সকলের কান্না এমনিতেই থেমে গিয়েছে, কিন্তু হৃদের কথা শুনে হেসে ফেলে সবাই। শুভ্রা এবার এগিয়ে যায় ভাইদের দিকে। তোমরা কি বলেছিলে ভুলে গেছো? আমায় বলেছিলে তোমরা কান্না করবে না, তাহলে তোমাদের চোখে পানি কেন? যাও, একজনও কথা বলবে না আমার সাথে। গাল ফুলিয়ে ফেলে শুভ্রা। কান্না করার কারণে ফর্সা মুখ লাল হয়ে গিয়েছিল, তার উপর আবার গাল ফোলানোর কারণে ছোট বাচ্চাদের মতো লাগছে। চারজন একসাথে এসে জড়িয়ে ধরে শুভ্রাকে। ভেতর তাদের ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু বোনকে সঠিক মানুষের হাতে তুলে দেওয়ার আনন্দও হচ্ছে। দেখ, আমরা কান্না করছি না তো, গাল ফোলাতে হবে না আর। হাসে শুভ্রা। তার ভাইদের কিভাবে সামলাতে হয় সে খুব ভালো করেই জানে। বনি, আমাদের মতো এখন ওই মানুষগুলো তোর আরেকটা পরিবার, তাদের সম্মান এবং ভালোবাসায় কোনো কমতি রাখবি না। আমরা জানি আমাদের এসব বললেও হবে না, বললেও হবে। তুই তাদের প্রাপ্য সম্মান তাদের দিবি, কিন্তু একটা কথা মাথায় রাখবি, বিপদ এখনো কাটেনি। অবশ্যই তুই নিজেকে নিরাপদ রাখবি। আমরা জানি তোর মন্ত্রী মশাই তোকে আগলে রাখবে, তবুও নিজেকে নিজেই নিরাপদ রাখার চেষ্টা করবি। আমরা আছি সবসময় তোর পাশে। চারজন একসাথে এই কথাগুলো বলল শুভ্রাকে। জড়িয়ে ধরে ধীর কণ্ঠে বলার কারণে কেউ শুনতে পেল না তাদের কথোপকথন। শুভ্রা মিষ্টি হেসে তাদের থেকে বিদায় নিল। তারাও চোখে পানি, ঠোঁটে হাসি রেখে বিদায় দিল তাদের একমাত্র আদরের বোনকে। এখন থেকে যখন ইচ্ছে তখন কাছে পাবে না তারা তাদের বোনকে। ভাবতেই ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে তাদের। শুভ্রা আর আরহাম আলাদা একটা গাড়িতে, আর বাকিরা আলাদা আলাদা গাড়িতে। পরিবারের সবাইকে শান্ত করতে পারলেও এখন নিজেকে অশান্ত লাগছে শুভ্রার। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, নিঃশব্দে কান্না করছে সে। আদৌ কি সে কাছের মানুষগুলোকে আগলে রাখতে পারবে? তাকেই তো চারিদিকে থেকে বিপদে ঘিরে রেখেছে। ভাইয়েরা এতদিন তার ঢাল ছিল, ভবিষ্যতেও থাকবে, কিন্তু এখন নতুন পরিবেশে কিভাবে সে নিজেকে সামলাবে? হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে শুভ্রার। আরহাম পাশে বসে শুভ্রাকে পর্যবেক্ষণ করছে। মেয়েটার চোখের পানি তার মোটেও সহ্য হচ্ছে না। শুভ্রার মাথা আলগোছে নিজের কাঁধে রাখে আরহাম। শুভ্রা বাধা দেয় না। এখন তার একটা ভরসাযোগ্য কাঁধের দরকার ছিল, যেটা তার মন্ত্রীমশাইয়ের। গোলাপ ফুলে সজ্জিত বিছানার ঠিক মাঝে শুয়ে আছে শুভ্রা। পাশেই আরহাম তার এক হাত নিজের দু হাতের মুঠোয় নিয়ে বসে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরহাম শুভ্রার দিকে। মায়াবী মুখখানা এতটুকু সময়ে শুকিয়ে গেছে শুভ্রা। ঠোঁট জোড়া হালকা কালো হয়ে আছে। খোপা করে রাখা চুলগুলো খুলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আরহামের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে শুভ্রার গালে। ছেলে মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু আরহাম কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আজ আবারও প্রিয় মানুষকে হারানোর ভয় তার মনে জেঁকে বসেছে। চোখ বন্ধ করে ফেলে আরহাম। চোখের সামনে ভেসে উঠছে 3 বছর আগের সেই কালো অতীত, তার ব্যর্থতা। ভাইয়া, তুমি পারোনি আমাকে বাঁচাতে। তুমি ব্যর্থ ভাইয়া, তুমি ব্যর্থ। জানো ভাইয়া, খুব কষ্ট হয় আমার। আমার শরীর খুব জ্বলে ভাইয়া। ওই ওষুধ লাগিয়ে দিবে ভাইয়া? আমি তো সহ্য করতে পারি না। তুমি না তোমার এই ছোট্ট বোনটার কষ্ট একটুও সহ্য করতে পারো না? আমি মরে যাচ্ছি ভাইয়া, ওরা পুড়িয়ে ফেলেছে আমাকে। নীলা বলে চিৎকার করে ওঠে আরহাম। ঘর সাউন্ড প্রুফ হওয়ায় সে আওয়াজ বাইরে যায় না। সে ব্যর্থ। ভাই হিসেবে সে একজন ব্যর্থ মানুষ, যে ব্যর্থতা তাকে 3 বছর কুরে কুরে খাচ্ছে। কিন্তু স্বামী হিসেবে সে ব্যর্থ হতে চায় না। আরহাম তাকায় নিজের দিকে। পাঞ্জাবির উপরের দিকের দুটো বোতাম ছিঁড়ে গেছে, গলার কাছে নখের দাগ বসেছে, হালকা রক্ত জমাট বেঁধেছে জায়গাগুলোতে। দীর্ঘ 31 বছরের অবিবাহিত জীবনের সমাপ্তি ঘটিয়ে একরাশ আশা নিয়ে বাসর ঘরে ঢুকলো আরহাম। বাড়িতে আসার পর শুভ্রাকে বরণ করে তার ঘরেই রেখে যাওয়া হয়েছে। ঘরের দরজা বন্ধ করে ঘুরে দাঁড়াতেই তার পাঞ্জাবির 2 হাতে খামচে ধরে শুভ্রা। শুভ্রার হাতের বড় বড় নখ বিঁধে যাচ্ছে আরহামের শরীরে, তাতে কোনো ভ্রুক্ষেপ নেই তার। সাপের মতো ফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে সে। ভূত দেখার মতো চোখ বড় বড় করে দেখেছে আরহাম শুভ্রাকে। কোথায় তাকে সালাম করবে তা না করে পাঞ্জাবি এভাবে ধরেছে। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না আরহাম। এতক্ষণ কোথায় ছিলেন আপনি? হ্যাঁ, কোথায় ছিলেন? ওই নেহার কাছে ছিলেন আপনি? কেন ছিলেন নেহার কাছে? কেন? জবাব দিন। আমাকে ভালো লাগে না আপনার? কি নেই আমার মধ্যে? আপনি কেন যাবেন ওর কাছে? কেন? আপনি আমায় বলুন। আপনি যাননি ওর কাছে, কি হলো বলুন? পাগল পাগল লাগছে শুভ্রার। মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে তার।
একই সাথে বুকেও ব্যথা অনুভব করছে। আরহামের পাঞ্জাবি খামচে ধরে একই কথা বারবার বলে যাচ্ছে, কেন গিয়েছিলেন আপনি ওর কাছে? টপ করে চোখ দিয়ে পানি পড়ছে শুভ্রার। অসম্ভব পরিমাণে লাল হয়ে গেছে চোখ জোড়া। আরহাম ঠায় দাঁড়িয়ে আছে। আরহামের পাঞ্জাবি থেকে শুভ্রার হাতের বাঁধন আস্তে আস্তে খুলে যেতে শুরু করেছে। চোখ জোড়া বন্ধ হয়ে আসছে শুভ্রার। পড়ে যেতে নিলেই শুভ্রার নরম কোমর পুরুষালী হাতে চেপে ধরে আরহাম। শুভ্রা চোখ বন্ধ করে ফেলেছে। আরহাম আলগোছে কোলে তুলে নেয় শুভ্রাকে, বিছানায় শুয়ে দেয়। পাশে শুভ্রার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বসে পড়ে সে। নিজেকে শান্ত করে আরহাম ইঞ্জেকশনের মাধ্যমে শুভ্রার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত বের করে নেয়। একটা কাচের ছোট্ট শিশিতে ভরে ফোন করে কাউকে। অপর পাশের ব্যক্তির কথা শুনে আরহাম আলগোছে ঘর থেকে বের হয়। বাড়ির বাইরে এসে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে তার হাতে তুলে দেয় শিশিটা। ছেলেটা চলে যায় শিশিটা নিয়ে। আরহাম যেভাবে বাইরে বেরিয়েছিল ঠিক সেভাবেই আলগোছে বাড়িতে প্রবেশ করে। সন্তর্পণে নিজের ঘরে ফেরে। বিছানায় শুয়ে থাকা শুভ্রার এক পাশে সে নিজেও শুয়ে পড়ে। অন্যদের মতো হয়তো আজকে তারও বাসরটা স্বাভাবিক হতো। ঘরে প্রবেশ করে ফুলে সজ্জিত বিছানায় লাল টুকটুকে শাড়ি পরা এক হাত ঘোমটা টেনে লজ্জা মাখা মুখে বসে থাকতো তার বউ। আরহামের উপস্থিতি টের পেয়ে হয়তো সালামও করত। আরহাম বাধা দিয়ে বুকে জড়িয়ে নিত। হাজারো ভাবনার মাঝে শুভ্রার দিকে তাকিয়ে থাকতে থাকতেই কখন যে ঘুমিয়ে পড়ে আরহাম নিজেও টের পায় না। সকালে স্নিগ্ধ আলোয় চোখ খুলে শুভ্রা নিজেকে আবিষ্কার করে কারো প্রশস্ত বুকে। ধরফরিয়ে উঠতে নিলে দেখে সে তার মন্ত্রীমশাইয়ের বুকে। স্বপ্ন ভেবে নিজের হাতে চিমটি কাটে শুভ্রা, ব্যথা পায়। মনে পড়ে মন্ত্রীমশাই এখন তার ব্যক্তিগত পুরুষ। বারান্দার দরজা খোলা থাকায় সকালের মিষ্টি রোদ ভেতরে প্রবেশ করছে। আরহামের মুখের উপর পড়েছে। দেখে মনে হচ্ছে আরহামের মুখশ্রী থেকে আলো ছড়াচ্ছে। শুভ্রা আলতো হাতে স্পর্শ করে আরহামের মুখ। নড়ে চড়ে উঠে আরহাম, শক্ত করে জড়িয়ে ধরে শুভ্রাকে। ঘোর কাটে শুভ্রার, মাথাটা কেমন ঝিম ধরে আছে। রাতে ধারার মন্ত্রীমশাইয়ের বাসর ছিল মনে পড়তেই নিজের দিকে ভালোভাবে তাকায় শুভ্রা। না, কোনো পরিবর্তন দেখতে পেল না। রাতে তো সে বিছানায় বসে অপেক্ষা করছিল আরহামের। তারপর কি হয়েছিল কোনোভাবেই মনে করতে পারছে না। মনে করতে গেলেই মাথা ব্যথা অনুভব করছে। শুভ্রা ভাবে হয়তো কালকে সারাদিনের অত ধকলের কারণে এমন হচ্ছে। সাবধানতার সাথে আরহামের হাতের ভেতর থেকে ঠিক বের হয় শুভ্রা। আরহামের এত সুন্দর ঘুম কোনোভাবে ভাঙাতে চাইছে না সে। কাবার থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হলে হয়তো কিছুটা হালকা লাগবে। শুভ্রা যাওয়ার পরে চোখ খোলে আরহাম। সে এতক্ষণ জাগনাই ছিল। মৃদু হেসে আবারও চোখ বন্ধ করে শুয়ে থাকে। শাওয়ার নিয়ে লাল রঙের হালকা কাজ করা শাড়ি পরে বের হয় শুভ্রা। শাড়ি পরতে তার কোনো অসুবিধা হয় না, অভ্যাস আছে। ব্যালকনিতে টাওয়াল মেলে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে বসে। আয়নায় ভালো করে নিজেকে দেখছে আর গতকাল রাতের কথা মনে করার চেষ্টা করছে। গতকাল রাতে বাড়িতে আসার পর আরহামের মা চাচিরা মিলে তাদের বরণ করে ভেতরে প্রবেশ করায়। এর মধ্যে আরহামের কাজিনরা মিলে শুভ্রাকে ঘরে নিয়ে যায়। ঘরে ঢোকা মাত্রই থমকে যায় শুভ্রা। সে যেভাবে কল্পনা করেছিল তার থেকেও কয়েক গুণ সুন্দর করে সাজানো হয়েছে। বিছানার মাঝে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে লাভ শেপ তৈরি করা। তাছাড়া ড্রেসিং টেবিল থেকে শুরু করে সব জায়গায় ক্যান্ডেলের সাথে গোলাপের সমাহার। সবাই মিলে শুভ্রাকে বিছানার মাঝে বসিয়ে দেয়। আরহামের কাজিন বোনেরা বিবাহিত হওয়ায় নানা রকম লজ্জা দিতে শুরু করে শুভ্রাকে। এক একজনের এক এক রকম লাগামহীন কথা শুনে কান গরম হয়ে যায় শুভ্রার। মনে হচ্ছে এখনই কান দিয়ে ধোঁয়া বের হবে। অস্বস্তি শুরু হয় তার। পাশে বসা রাইমার হাতের উপর হাত রেখে শুভ্রা। রাইমা বুঝতে পারে শুভ্রার অবস্থা। সে কোনো রকমে সবাইকে নিয়ে ঘর থেকে বের হয়। শুভ্রাকে ইশারা করে যায় সবাইকে বাইরে রেখে সে আসছে। শুভ্রা সম্মতি জানায়। কাজিনদের মধ্যে কেউ কোনোদিন আরহামের ঘরে প্রবেশ করার সাহস পায়নি। তাছাড়া সবসময় লক করা থাকতো তার রুম। আজকে যখন সুযোগ পেয়েছে কিছুতেই তারা বের হতে চাচ্ছে না। রাইমা অনেক কষ্টে তাদের বের করে। সবাই যাওয়ার পর শুভ্রা বড় একটা নিঃশ্বাস ছাড়ে। দম বন্ধ হয়ে যাচ্ছিল তার। ভীষণ লজ্জা করছে তার। কল্পনায় আরহামকে নিয়ে নানা রকম স্বপ্ন সাজাতে ব্যস্ত হয়ে পড়লে নেহা প্রবেশ করলো ঘরে। চারিদিকে ভালোভাবে দেখে নিল নেহা। ধীর পায়ে শুভ্রার কাছে গিয়ে বসলো। পাশে কারো উপস্থিতি টের পেয়ে শুভ্রা তাকায় সেদিকে। নেহাকে দেখে লজ্জারাঙা মুখ গম্ভীর হয়ে যায়। রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও দেখেনি নেহাকে। রাইমা আর অদিতি স্টেজে বসেছিল।
নেহা বিয়েতে উপস্থিত ছিল না। নেহা ঈর্ষার্থক দৃষ্টিতে দেখে শুভ্রাকে। মেয়েটা তার থেকেও সুন্দর, এজন্যই বুঝি আরহাম এই মেয়েকে বিয়ে করেছে। চোয়াল শক্ত হয়ে যায় নেহার। আমি নেহা, আরহামের কাজিন। আরহাম কমপক্ষে হলো নেহার থেকে 5-6 বছরের বড় হবে, তাহলে এভাবে নাম ধরে ডাকবে কেন? আপু, আমি যতদূর জানি আপনি মন্ত্রী মশাইয়ের চাচাতো বোন। আপনি ওনার থেকে কমপক্ষে হলেও 5-6 বছরের ছোট হবেন। তাহলে নিজের ভাইকে এভাবে নাম ধরে বলছেন কেন? আরহাম আমার নিজের ভাই নয় যে তাকে নাম ধরে ডাকতে পারবো না। তাছাড়া আমি আরহামকে ছোটবেলা থেকে ভালোবাসি, আরহামও আমাকে ভালোবাসে। মাঝখানে তুমি কাটা হয়ে ঢুকে পড়েছো। তুমি জানো আমি এতক্ষণ কোথায় ছিলাম? দাঁতে দাঁত চেপে নেহার কথা শুনছে শুভ্রা। নেহার একটা কথাও যে সত্যি নয় সে জানে, তবুও রাগ হচ্ছে তার। রাগ নিয়ন্ত্রণ করে মুচকে হেসে বলে, আচ্ছা বুঝলাম মন্ত্রী মশাই আপনাকে ভালোবাসে, যেহেতু এখন আমাদের বিয়ে হয়ে গেছে তিনি এখন থেকে তার বউকে মানে আমাকে ভালোবাসবেন। তার মানে কি দাঁড়ালো? একসময় ভালোবাসতো আপনাকে, যদিও সঠিক কিনা সন্দেহ, কিন্তু এখন তার সর্বত্র জুড়ে আমার বাস। বুঝলেন? আমার জামাইয়ের বোন ননদিনী। নেহার নাক হালকা করে টেনে দেয় শুভ্রা। তাজ্জব বনে যায় নেহা। হাসে শুভ্রা। নেহার গা জ্বলে যাচ্ছে। এই মেয়ে, ননদিনী কাকে বলছো? আরহাম আমার, শুনেছো তুমি? যাই হোক, তুমি জানো আমি আরহামের কাছ থেকে আসলাম। ইস, আমাকে ছাড়তেই চাচ্ছিল না। মাঝে কয়েক বছর আমি ছিলাম না এখানে, সেজন্য সব ভালোবাসা একবারেই দিয়ে দিচ্ছিল। তোমার সাথে বিয়ে তো পরিবারের চাপে পড়ে করেছে। কিছুদিন পর তোমাকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসবে। নিজের ব্যক্তিগত পুরুষকে নিয়ে অন্য কোনো নারীর মুখে এমন কথা কেউই সহ্য করতে পারবে না। শুভ্রও পারছে না। মাথায় রক্ত উঠে যাচ্ছে তার। বাম হাতে হঠাৎ পিঁপড়া কামড় দেওয়ার মতো ব্যথা হলো, কিন্তু রেগে থাকার কারণে এড়িয়ে গেল। মানুষ বরাবরই রাগের মাথায় সবসময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। শুভ্রার ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। সমস্ত রাগ আরহামের উপর দিয়ে উঠিয়েছে সে। ভুলে গেল নেহা আর মন্ত্রীমশাইয়ের মধ্যকার সম্পর্ক কেমন। মাথা ঘুরতে শুরু করলো। মন্ত্রীমশাই নেহার কাছে ছিল। নেহা উঠে দাঁড়ালো। তার কাজ শেষ। যা করতে এসেছিল সেটা করে ফেলেছে। হাসি মুখে ঘর থেকে বের হতে নেয় সে। দরজার কাছে আসতেই রাইমার মুখোমুখি হয়। রাইমা ভ্রুকুচকে তাকায় নেহার দিকে। আপু, তুমি এখানে কি করছো? কেন আসতে পারি না? তোদের ভাইয়ের বউকে দেখতে এসেছিলাম, দেখা শেষ, এখন চলে যাচ্ছি। তুইও চল, আর এখানে থাকতে হবে না, আরহামের আসার সময় হয়েছে। রাইমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নেহা টেনে নিয়ে যেতে শুরু করে। রাইমার সন্দেহ হয় নেহার ব্যবহারে, কিন্তু আরহামের আসার সময় হয়েছে বিদায় সে আর এসব নিয়ে ঘাটে না। আর মনে করতে পারছে না শুভ্রা রাইমাদের ঘর থেকে বেরোতে দেখেছিল সে রাতে। তারপর কি হয়েছে, আরহাম কখন এসেছে, কিছুই মনে নেই তার। হাজার চেষ্টা করার পরও যখন মনে করতে পারলো না, বা তখন এক প্রকার বাধ্য হয়ে আরহামকে ঘুম থেকে জাগাতে শুরু করে। একমাত্র আরহামই তাকে সব বলতে পারবে। শুভ্রা আলতো হাতে আরহামের মাথার চুলে বিলি কাটতে কাটতে ডাকতে শুরু করেন। কিন্তু শুভ্রা কি জানতো, যখন সে রাতের কথা মনে করায় মগ্ন ছিল, তখন আরহাম তাকে মুগ্ধ নয়নে দেখেছে। শুদ্ধ ফোঁটা পদ্ম ফুল দেখেছে আরহাম। সেই ফুলে শিরির শিরের ন্যায় পানি জমেছিল, স্নিগ্ধতার সাথে মুগ্ধতাও ছড়িয়েছিল। তখন তার মাথায় একটাই নাম এসেছিল, শুভ্রপরী। তার শুভ্রপরী। শুভ্রা যখন তাকে ডাকতে ধরে, তখনই সে আবারও চোখ বন্ধ করে ফেলে। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই উঠুন। এই যে মন্ত্রীমশাই, আরে উঠুন না। আরহাম শুভ্রাকে নিজের বুকের উপর টেনে জড়িয়ে নেয়। হা হয়ে যায় শুভ্রা। এই মন্ত্রী ঘুমের মধ্যেও তার সাথে কি শুরু করলো। আরহাম ঘুম জড়ানো গলায় বলে, ঘুমাতে দাও বউ, এত সকাল সকাল ডাকছো কেন? এমনিতেই রাতে তোমার জন্য ঘুমোতে পারিনি। আমার জন্য ঘুমাতে পারেননি মানে? কি করেছি আমি? আপনি উঠুন তো, আমাকে রাতে কি হয়েছে বলুন, আমার কিছু মনে পড়ছে না। আরহাম বুকের উপর থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দেয় শুভ্রাকে। শুভ্রার দুপাশে হাত রেখে কেমন যেন ঘোর চাহনিতে দেখতে শুরু করে তাকে। চোখ পিটপিট করে শুভ্রা। মন্ত্রীর হাব ভাব মোটেও সুবিধার লাগছে না তার কাছে। আরহামকে দু হাতে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে চটজলদি উঠে পড়ে সে। বাঁকা হাসে আরহাম। আপনি এমন কেন করছেন? সত্যি করে বলুন, রাতে কি হয়েছে? শুনবে নাকি প্র্যাকটিক্যাল দেখবে? ভ্রু নাচিয়ে বলে আরহাম। শুভ্রা দু হাতে মুখ চেপে ধরে। উল্টাপাল্টা চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে।
উল্টাপাল্টা কিছু ভেবো না বউ, আমি ঘরে এসে দেখি ক্লান্ত থাকায় তুমি ঘুমিয়ে পড়েছিলে বউ। লজ্জা পায় শুভ্রা। আরহাম তার মনের কথা বুঝতে পেরেছে ভেবে, তাছাড়া কথায় কথায় বারবার বউ ডাকছে তাকে। অদ্ভুত এক ভালো লাগায় ঘিরে ধরেছে শুভ্রাকে। ঘরের বাইরে থেকে রাইমার ডাক শুনে শুভ্রা তাকায় ঘড়ির দিকে। সকাল 8টা বেজে গিয়েছে। নতুন বউ এখনো ঘর থেকে বের হয়নি। কে কি ভাববে। তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে পড়ে শুভ্রা। আরহাম স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। শুভ্রাকে যা বলেছে তাই বিশ্বাস করেছে। রাইমা শুভ্রাকে বিভিন্নভাবে লজ্জা দিতে ব্যস্ত। শুভ্রাও চুপচাপ হজম করছে। রাইমার সাথে সিঁড়ি দিয়ে নামতে নামতেই হঠাৎ বড় বড় শ্বাস নিচ্ছে শুভ্রা। একটুর জন্য একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেছে সে। কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকায় সামনে থাকা যুবকটির দিকে। চেনা চেনা লাগছে তার। তাকে না ধরলে হয়তো সে নিচে পড়ে যেত। আর তো মাত্র 5-6টা সিঁড়ি ছিল। হঠাৎ কিভাবে সে পড়ে যেতে ধরলো এখনো বুঝতে পারছে না। রাইমা ভয়াতুর হয়ে আছে। আরে ভাবি, সাবধানে হাঁটাচলা করবেন তো। কিঞ্চিত অবাক হলো শুভ্রা। তাকে ভাবি ডাকছে কেন? তার মানে ইনিও হয়তো তার মন্ত্রীমশাইয়ের কোনো কাজিন হবে। কিন্তু বিয়েতে তো দেখলো না। অবাক হচ্ছেন কেন ভাবি? ও আচ্ছা, আপনি তো আমাকে দেখেননি। আমি নিতুল, আরহাম ভাইয়ার একমাত্র চাচাতো ভাই। ধন্যবাদ ভাইয়া। শুভ্রার কথার বিপরীতে মুচকি হাসলো নিতুল। শুভ্রা দেখলো নিতুলের মুখ থেকে হাসি যাচ্ছেই না। আর রাইমা ছাড়া আরহামের কোনো কাজিন এখনো ঘুম থেকে ওঠেনি। রাত জেগে আড্ডা দেওয়ার কারণে হয়তো। তাছাড়া বাড়ির বড়রা সকলেই ড্রয়িং রুমে উপস্থিত। সবাই শুভ্রাকে ঘিরে দাঁড়িয়েছে। নীলিমা শিকদার উত্তেজিত হয়ে পড়েছেন। মা, তোর কিছু হয়নি তো? কোথায় ব্যথা পেয়েছিস? দেখে শুনে হাঁটতে পারিস না? এক্ষুনি কত বড় দুর্ঘটনা হয়ে যাচ্ছিল। মিতুল না ধরলে কি হতো বলতো? আর এত তাড়াতাড়ি তোকে উঠতে কে বলেছে? নীলিমা শিকদার শুভ্রাকে খুঁটিয়ে দেখছেন। চোখে পানি চিকচিক করছে। শুভ্রা অবাক চোখে দেখছে নীলিমা শিকদারকে। তার প্রতি একরাশ ভালোবাসা স্নেহ দেখতে পাচ্ছে। নীলিমা শিকদারকে শান্ত হতে না দেখে শুভ্রা জড়িয়ে ধরে তাকে। আন্টি দেখুন, আমার কিছু হয়নি। উনি তো ধরে ফেলেছেন আমাকে। আপনি উত্তেজিত হবেন না। নীলিমা শিকদার তড়িৎ নিজের কাছ থেকে আলাদা করে শুভ্রাকে। বড়সড় একটা ধমক দেয়। যা সর, সামনে আসবি না আমার। রাইমা, ওকে বল যেন আমার সাথে আর কথা না বলে। আন্টি আন্টি করে যাচ্ছে। একমাত্র ছেলের কি বিয়ে দিয়েছি, ছেলের বইয়ের মুখে থেকে আন্টি শোনার জন্য? এর আগে একবার বলেছিলাম আমাকে আন্টি না বলতে। বলে দে যে ওর আন্টি হয় তার কাছে যেতে, আমাকে যেন না আসে। রাগে গজগজ করতে করতে রান্নাঘরে চলে গেলেন নীলিমা শিকদার। শুভ্রা ভ্যাবলার মতো তাকিয়ে আছে। শাশুড়ির হঠাৎ এমন রেগে যাওয়ার কারণ মাথায় ঢুকলো না তার। সবার দিকে তাকাতেই দেখলো সবাই হাসছে। এতে আরো বিভ্রান্তিতে পড়ে গেল শুভ্রা। সে কি করলো? সে কি কোনো ভুল করেছে? কিরে রাইমা, আন্টি ওভাবে রেগে গেল কেন? আমি কি কোনো ভুল করেছি? শুভ্রার মাথায় চাটি মারে রাইমা। বুদ্ধিমতী শুভ্রা এতটুকু বুঝতে পারলো না। মামিমা তোকে আগেই বলেনি ওনাকে মা বলে ডাকতে? তাহলে আন্টি ডাকছিস কেন? আন্টি ডাকার কারণেই অমন করলো। রাগ করেনি, তোর উপর অভিমান করেছে। হয়তো কারো প্রতিচ্ছবি তোর ভিতরে দেখতে পেয়েছে। জিভে কামড় দেয় শুভ্রা। এর আগে যে আন্টি বলার কারণে ধমকিয়েছিল সে ভুলেই গিয়েছে। সবার দিকে একবার তাকিয়ে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে যেতে শুরু করে সে। ইস, শ্বশুরবাড়িতে প্রথম দিনই শাশুড়ি মাকে রাগিয়ে দিয়েছে। শুভ্রার যাওয়ার দিকে তাকিয়ে হাসছে সবাই। রাইমা ছাড়া সব মেয়েরা ওরা রান্নাঘরে গিয়েছে। বাড়ির উপস্থিত পুরুষরা সোফায় বসে আছে। সবাইকে সরে যেতে দেখে রাইমা তাকায় সিঁড়ির দিকে। নিচ থেকে 5 নাম্বার সিঁড়িটাতে তেল জাতীয় কিছু দেখতে পায় সে। হাত দিয়ে দেখতেই শিওর হয় সত্যিই তেল। অবাক হলেও কোনো প্রকার প্রতিক্রিয়া ছাড়া সকলের সাথে সোফায় গিয়ে বসে। নিজেকে স্বাভাবিক করে বলে, রান্নাঘরে সবাই মিলে সকালে নাস্তা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। শুভ্রা এসে নীলিমা শিকদারকে পেছন থেকে জড়িয়ে ধরে। নীলিমা শিকদার প্রথমে হকচকিয়ে গেলেও যখন বুঝলো তাকে শুভ্রা জড়িয়ে ধরেছে তখন মুচকে হাসলো। আমি না বলে আসলাম কেউ যেন আমার কাছে না আসে। তাহলে আসলো কেন? মা, থেমে গেল নীলিমা শিকদারের হাত। কি অদ্ভুত সে এক অনুভূতি তার মাতৃত্বকে আবারও নাড়িয়ে তুলল। কত বছর পর সে আবারও অনুভব করলো। হোক না সেটা ছেলের বউয়ের মুখ থেকে, কিন্তু ডাক তো একই।
ঘুরে দাঁড়ালেন তিনি। আলতো হাতে শুভ্রার গাল স্পর্শ করলেন। চোখে অশ্রুর সাথে অনির্দিষ্ট ভালোবাসা প্রকাশ পাচ্ছে তার। আর কোনো দিন আন্টি ডাকলে সত্যিই কি আমি তোর সাথে কথাই বলবো না, আর কোনো আপনি আপনি করবি না। আচ্ছা আন্টি। আরে না, আচ্ছা মা। রান্নাঘরে সবাই হাসলো শুভ্রার কথা শুনে। নীলিমা শিকদার মিছিমিছি রাগ দেখানোর ভান করলেও হেসে ফেললেন। শুভ্রা শাশুড়ির এমন ভালোবাসাতে, ভালো মানুষিতে খুব বেশি অবাক হলো না, কারণ সে জানে সব শাশুড়ি একরকম হয় না। তার শাশুড়ির মতো তো তার বাড়িতেও দুজন মানুষ আছে যারা কখনোই তার ভাবিদের সাথে খারাপ ব্যবহার করেনি, উল্টো সবসময় নিজের মেয়ের মতো আগলে রেখেছে। শুভ্রা সবসময় চাইতো তার শাশুড়ি যেন তার বড় মাদের মতো হয়। তার চাওয়া পূরণ হয়েছে। আজ কত বছর পর কাউকে মা ডাকতে পেরে কেমন সুখ সুখ লাগছে শুভ্রার। চোখের কোণে পানি জমে গেছে। তোমাদের শাশুড়ি বৌমার ভালোবাসা শেষ হলে এখন রান্না শেষ করি। আমি একটা ছেলের বউ পেয়েছি যে কিনা ভালোবাসা তো দূর, সারাদিন ঝগড়া করে আমার সাথে। দেখে শেখো শাশুড়িকে কিভাবে ভালোবাসতে হয়। মিথ্যে রাগ দেখিয়ে বলল আরিফা তালুকদার। তার একমাত্র ছেলের বউ সাথী হেসে উঠলেন শাশুড়ির কথা। সে নিজেও জড়িয়ে ধরলো আরিফা তালুকদারকে। হয়েছে এবার, তুমি তো আমার সাথে ঝগড়া করো, আমি মোটেও করি না। হাসলেন আরিফা তালুকদার। তার ছেলের বউয়ের সম্পর্কে সবকিছুই আছে, ঝগড়া, ভালোবাসা। নীলিমা শিকদারের বোন নিরিতা শেখ আর ভাবি রুবিনা মির্জা তাকায় তাদের বৌমাদের দিকে। তাদের বৌমারাও দেরি না করে জড়িয়ে ধরে তাদের। রান্নাঘরে সবাই একসাথেই হেসে ওঠে। ড্রয়িং রুম থেকে সবাই দেখে তাদের মুখেও তৃপ্তির হাসি। জোর করে নিজের হাতে সকলের জন্য চা কফি বানিয়েছে শুভ্রা। শাশুড়ি মায়ের কাছ থেকে কম বকা শুনতে হয়নি তাকে। কিছুতেই তাকে করতে দিবেন না বলে পণ করেছিলেন তিনি, যদি হাত পুড়িয়ে ফেলে সেই ভয়ে। কিন্তু শুভ্রাও তো নাছোড়বান্দা। শেষে বাধ্য হয়ে শুভ্রাকে শুধু চা কফি বানানোর অনুমতি দিয়েছেন। কে চা খায়, কে কফি খায় সব বলে দিয়েছেন, এবং সাথে চিনির পরিমাণও। কিন্তু আরহামের বেলায় বলে দিতে হয়নি, শুভ্রা নিজেই করেছে। এই নিয়ে ভাবিদের কাছ থেকে লজ্জাও পেতে হয়েছে তাকে। নিজেই পরিবেশন করবে বলে জানিয়েছেন। এতক্ষণে ড্রয়িং রুমে প্রায় সবাই উপস্থিত হয়েছে, শুধু নেহা, আরহাম আর বাড়ির বাচ্চারা বাদে। নেহাকে উপস্থিত না দেখে বাঁকা হাসে শুভ্রা। সবাইকে তাদের নির্দিষ্ট চা কফি দিয়ে দেয়। অনেক সুন্দর হয়েছে বৌমা, এতদিনে মনে হচ্ছে ভালো কোনো স্বাদ পেলাম। এতদিন এক চা খেতে খেতে অবস্থা খারাপ ছিল, আজ মনটা জুড়িয়ে গেল। নীলিমা শিকদার চোখ গরম করে তাকায় আসাদ শিকদারের দিকে। আসাদ শিকদার ফিক করে হেসে দেয়। একে একে সকলেই প্রশংসা করে। সাথে এক কাপ কফি এনে শুভ্রার হাতে ধরিয়ে দেয়। এটা তোমার মন্ত্রীমশাইকে দিয়ে এসো, নতুন বউ তুমি, তবুও তোমাকে কাজ করতে বলছি। যেহেতু তুমি বানিয়েছো তাই তুমি দিয়ে এসো। প্রতিদিন তো মামিমা দেয়, আজকে না হয় তুমি যাও। চোখ টিপে বলে সাথী। শুভ্রা যেতে না চাইলে জোর করে পাঠিয়ে দেয়। আরহাম সবেমাত্র শাওয়ার নিয়েছে, শার্টলেস হয়ে আছে, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। বিছানার উপর টাওয়াল রেখে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে। দৃষ্টিতে আবদ্ধ হয় গলার কাছে থাকা ক্ষতগুলো, হাত বুলায় সেগুলোর উপর। শুভ্রার বড় বড় নখের উপর তার প্রচন্ড রাগ হচ্ছে। বিনা কারণে কিভাবে ক্ষত করেছে মেয়েটা? এগুলো তো অন্য কারণেও করতে পারতো। শুভ্রা হাতে কফির মগ নিয়ে দরজায় পাসওয়ার্ড দিচ্ছে। কফির মগটার দিকে যতবার তাকাচ্ছে ততবার পেট ফেটে বমি আসতে চাচ্ছে। মিষ্টিবিহীন এই তেতোগুলো খাবে তার মন্ত্রীমশাই? ছি, এই জন্যই হয়তো কফির মতোই হয়েছে তেতো। ঘরে ঢুকে চোখগুলো রসগোল্লার নয় বড় হয়ে গেছে শুভ্রা। মোহিত হয়ে দেখছে আরহামকে। প্রতিদিন জিম করা আরহামের সিক্স প্যাকওয়ালা বডি। আরহামের বুকের বাঁ পাশের তিলটা অদ্ভুতভাবে টানছে শুভ্রাকে। আরহাম মুখে দুষ্ট হাসি ফুটিয়ে এগিয়ে আসে শুভ্রার কাছে। শুভ্রার হাত থেকে কফির মগটা নিয়ে শুভ্রাকে টেনে নিয়ে গিয়ে বসায় বিছানার উপর। কিছুক্ষণ পর বলে, আমার কাজ শেষ, দেখো তো এখন কত সুন্দর লাগছে। সম্মোহিত শুভ্রার ঘোর কাটে, লজ্জা পায়। এভাবে তাকিয়েছিল ভেবেই। আরহাম কখন তাকে বিছানায় বসিয়েছে বুঝতেই পারেনি। আরহামের হাতে থাকা নিজের দু হাতের দিকে দেখতেই চোখ জোড়া বড় বড় হয়ে যায়। তার এত সাধের নখগুলো নেই। আরহামের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে প্রথমে চোখ ডোলে শুভ্রা,
তারপর ভালো করে হাতের দিকে তাকাতেই দেখে সত্যি সত্যি তার নখগুলো নেই। এত যত্ন করে রাখা নখগুলো একেবারেই কেটে দিল। তেতে উঠে শুভ্রা। কিন্তু এটা কি হলো? শুভ্রাকে কোনো পাত্তাই না দিয়ে কফি মগ হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল আরহাম। রাগে দুঃখে মাথা ফাটাতে ইচ্ছে করছে শুভ্রার। আহারে তার সাধের নখগুলো। হঠাৎ শুভ্রার মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে আর আরহামকে কিচ্ছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। এখন কিচ্ছু করবে না, এর সত্য তুলবে সময় মতো। কাউকে কিছু না জানিয়ে পার্টি অফিসে চলে এসেছে আরহাম। বাড়িতে জানালে হয়তো বিয়ের পরের দিন না আসার জন্য জোর করত, কিন্তু সে মন্ত্রী মানুষ, জনগণের দায়িত্ব তার কাঁধে। আরহামের জন্য অগত্যা ফাহিমকেও আসতে হয়েছে। রাগে দুঃখে টেবিলের সাথে মাথা ঠেকিয়ে আরহামকে দেখছে ফাহিম। এখন মনে হচ্ছে বাবার বিজনেস সামলালেই ভালো হতো। কেন যে রাজনীতির প্রতি এত আগ্রহ দেখাতে গেল? আরহাম শান্ত চোখে দরজার দিকে তাকিয়ে আছে, হয়তো বা কারোর আসার অপেক্ষা করছে। ভাই, আজকে কি খুব দরকার ছিল আসার? চুপ থাক ফাহিম। শাদি কি বিয়ের পরের দিন বউ রেখে এসেছি নাকি? কোথায় এখন বউয়ের সাথে রোম্যান্স করব, তার বদলে কাজ করতে হচ্ছে। তোর আবার কিসের কষ্ট রে? চুপ থাক। কানে হাত চেপে ধরলো ফাহিম। মনে মনে আরহামের গুষ্টির পিন্ডি চটকাচ্ছে। নির্লজ্জ মন্ত্রী। আরহাম ফোনের নোটিফিকেশন আসায় সেদিকে দেখে। ঠোঁটে মৃদু হাসি সৃষ্টি হয়, তবে পরক্ষণে আবার কোনো কিছু চিন্তায় তা গায়েব হয়ে যায়। এবার দৃষ্টি ফেলে দরজার দিকে। তখনই শুভ ভেতরে প্রবেশ করে। ভাই, এই যে। আরহামের হাতে কয়েকটা কাগজ দেয় শুভ। আরহাম চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস ছেড়ে কাগজগুলো দেখে। আরহামের হাত কাঁপছে, চোখ জোড়া রক্তিম হয়ে উঠছে, বুকের ভেতর প্রবল ব্যথা হচ্ছে। ভয় তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। শুভ আর ফাহিম আরহামের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। ফাহিম পানি এগিয়ে দেয় আরহামের দিকে। আরহাম এক হাতে খামচে ধরে কাগজগুলো, আর এক হাতে গায়ে সর্বস্ত শক্তি প্রয়োগ করে টেবিলে ঘুষি মারে। মুহূর্তের মধ্যে হাত রক্তাক্ত হয়ে যায় আরহামের। গল গল করে রক্ত পড়তে শুরু করে। অন্তরাত্মা কেঁপে ওঠে ফাহিমের আর শুভর। আরহামকে কখনোই তারা এমন অবস্থায় দেখেনি। চিৎকার করে ওঠে আরহাম। ড্রাগ। আরহামের সামনেই অনুভূতি শূন্য হয়ে বসে আছে ফারহাদ, রাহাত, রিমন আর ফাহিম। শুভ আরহামের হাতে ব্যান্ডেজ করছে। টেবিলে ঘুষি মারার কারণে হাত অনেকখানি কেটে গেছে, কিন্তু সেদিকে বিন্দুমাত্র ভাবান্তর নেই আরহামের। তার নজর টেবিলের উপরে রাখা কাগজগুলোর দিকে, বাকিতে নজরও সেদিকে। আরহামের অবস্থা দেখে ফাহিম যখন কাগজগুলো দেখার জন্য নেয়, তখন তার মনে হয়েছিল তার কলিজাকেও ছিঁড়ে নিয়ে যাচ্ছে। থমকে গিয়েছিল সে। কাগজগুলো ছিল মেডিকেল রিপোর্ট, যেখানে শুভ্রার নাম জলজল করছে। তার মধ্যেই ফারহাদ, রাহাত আর রিমনও আসে। আরহাম তাদের ডেকেছিল জানতো না ফাহিম। তারাও এসে দেখার পর থেকে অনুভূতি শূন্য হয়ে বসে আছে। এসব দেখানোর জন্য বুঝি আরহাম তাদেরকে ডেকেছে। তার মানে আরহাম আগে থেকেই জানতো। তাদের চার ভাইয়ের অবস্থা একই রকম। মাথায় তাদের প্রশ্নের মেলা জমেছে। কিভাবে তারা এত কেয়ারলেস হতে পারলো নিজেদের কলিজার বোনের প্রতি? আরহাম টেস্ট না করালে হয়তো জানতেই পারতো না। তাদের পরিবারে আর কোনো মেয়ে না থাকায় শুভ্রাকে ছোট থেকে আগলে রেখেছে তারা। ভাই বোনের সম্পর্কে যতটা ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান থাকা দরকার, তার থেকেও কয়েক গুণ বেশি তাদের মধ্যে। একে অপরের সমস্যা বলার আগেই বুঝে যায় তারা। যে কোনো বিপদে একে অপরের পাশে থাকা। কেউ সামান্য অসুস্থ হলেও চিন্তায় রাতের ঘুম উড়ে যেত তাদের। সেই বোনের প্রতি কিনা তারা অসতর্কতা হয়ে পড়েছিল। ভাইয়া দেখছো, এটাই সেই ড্রাগস যার জন্য বৌনিকে হারাতে বসেছিলাম। কতই না কষ্ট সহ্য করেছিল আমাদের ছোট বৌনি। নিজের চোখে দেখেছিলাম সব কিছু। এখনও সেই সময়গুলোর কথা ভাবলে ভয়ে গা শিউরে ওঠে। এত কষ্ট করে সব কিছু সামলানোর পরেও দেখো আবার সেই অতীতের পুনরাবৃত্তি হলো। আমার এতটা কেয়ারলেস কিভাবে হলাম ভাইয়া? বনি আবারও সেই অসহ্য ব্যথায় ছটফট করছে, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। কাকাই চাচিমাকে দেওয়া কথা রাখতে পারিনি আমরা ভাইয়া। আমাদের অসতর্কতার জন্য আবারও বৌনিকে কষ্ট পেতে হলো। আমাদের জন্য বারবার বৌনির জীবনে অন্ধকার নেমে আসে।